হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। ওয়ারেন বাফে একটা কথা বলেছিলেন যে হোয়েন এভরিবডি ইজ ফিয়ারফুল ইউ শুড বি গ্রিডি অ্যান্ড ওয়েন আদার্স আর গ্রিডি ইউ শুড বি ফিয়ারফুল। তো এখানে আদার্স কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে আদার্স কারা। তো আমরা প্রায়শই বলি যে যখন সবাই ভয় পাবে তখন আপনাকে সাহসী হতে হবে, আর যখন সবাই সাহসী তখন আপনাকে ভয় পেতে হবে। তো এই আদার্সের মধ্যে রহস্যটা লুকিয়ে আছে। আমি এই চ্যানেলে যদিও আগেও বলেছি, তো কারেন্টলি যেটা সিচুয়েশন চলছে সেটা অনেকটা এই কোটেশনটা একদম মানে পারফেক্টলি সুইটেবল। তো আমি জাস্ট আপনাদের কোটেশনটা একবার পড়ে শোনাচ্ছি, স্ক্রিনে দেখুন। বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন অনলি আদার্স আর ফিয়ারফুল। তো এখানে আদার্স বলতে কাদের বোঝানো হয়েছে? তাহলে আমাকে যদি বলা হচ্ছে যে ফিয়ারফুল হয়েও না যখন অন্যরা ভয় পাচ্ছে, তুমি সাহসী হও, আর যখন আমাকে বলা হচ্ছে যে আমাকে ফিয়ারফুল হতে যখন অন্যরা প্রচণ্ড সাহসী, তো এই আদার্সটা অ্যাকচুয়ালি আমরাই। তো যখন মার্কেট এরকমভাবে পড়ে না, তখন কিন্তু আদার্স এই কোটেশন আমাদের মাথায় ঢুকলেও আর কাজ করে না। আমি প্রচুর ফোন পাচ্ছি, প্রচুর SMS পাচ্ছি যে আমার এক্সিস্টিং ক্লায়েন্ট, তারা 10 বছর 12 বছর ধরে আছে, এমনও ক্লায়েন্টের আমি SMS পাচ্ছি, ফোন পাচ্ছি, রবিবার দিন দুপুরবেলা পর্যন্ত ফোন করছে যে আমার তাহলে টাকাটা সেফ জায়গায় সরিয়ে দাও। তো অ্যাকচুয়ালি তাদের একটাই আমার বলার যে দেখুন, আপনি যদি মার্কেট পড়ছে, নো ডাউট সবারই পোর্টফোলিও নেগেটিভ আছে। আমার নিজের পোর্টফোলিও 22% নেগেটিভ আছে পিক থেকে, মানে যেটা পিক করেছিল 2025 জানুয়ারিতে, সেখান থেকে 22% নেগেটিভ আছে। তো আমি কোয়াইট হ্যাপি আছি এবং আমি স্টে ইনভেস্টেড আছি, এবং আমি এটা জানি যে এটা সাময়িক একটা ঘটনা চলছে, যেটা কেটে গেলেই কিন্তু আস্তে আস্তে মার্কেট আবার উঠবে, এবং এখান থেকে মার্কেট যখনই নিফটি 30,000 32,000 যাবে, তখন সব স্টক, সব মিউচুয়াল ফান্ড সবই কিন্তু চাঙ্গা হয়ে যাবে। তো ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, আর আপনি যদি আমার ক্লায়েন্ট নাও হন, আপনিও যদি এরকম ভাবছেন, তাহলে আপনার উদ্দেশ্যেও আমার একটা কথা বলা যে আপনি যদি মার্কেট পড়ছে, এখন হয়তো ভ্যালুয়েশন নিচে আছে, তো এইখানে আপনি বলছেন যে এখানে সব বিক্রি করে আপনি নিয়ে বেরিয়ে যাবেন, কি না আরও মার্কেট পড়বে। তো এখানেই যদি বিক্রি করে আপনি বেরিয়ে গেলেন, আমি ধরলাম আপনি বেরিয়ে গেলেন, ধরুন 100 টাকাটা 80 টাকা হয়েছে, আপনি বেরিয়ে গেলেন। এবার 80 টাকাটা পড়ে ধরুন 60 টাকা হয়েছে, 55 টাকা হয়েছে, কি গ্যারেন্টি আছে যে আপনি ওখানে কিনতে পারবেন? কারণ আপনি 80 টাকাটাই নিতে পারছেন না। 100 টাকা থেকে যখন 80 টাকা হচ্ছে সেটাই আপনি নিতে পারছেন না, সেটা যখন 60 টাকা 65 টাকা বা 55 টাকা হবে, তখন তো আপনার আরও ভয় লাগবে। তো এটা থেকে দূরে থাকতে হবে। যে এই কোটেশনটাই যেমন মানে আমাদের গডফাদার ওয়ারেন বাফে এত সুন্দর বলেছেন, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। এখন সবাই ফিয়ারফুল, আপনার গ্রিডি হওয়া উচিত। আপনার কাছে অ্যাকাউন্টে টাকা এলে আপনি এই সময় চোখ কান বন্ধ করে যে কোনো ভালো স্টক বা যে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে আপনি কিনুন, আপনি 1 বছর পরে রিটার্ন দেখবেন আপনি এরকম রিটার্ন কোনো দিন পাননি। আর ওয়েন গ্রিডি অনলি আদার্স আর ফিয়ারফুল, এই জায়গাটা আরও টাফ। যখন মার্কেট বুল রান চলে, তখন মানে মার্কেট বুম থাকে, তখন কিন্তু মার্কেট কোনো দিন পড়েছিল বা এই অবস্থাটা ছিল, এটা আমরা বুঝতে পারি না। তো আমরা সবাই শর্ট টার্ম মেমোরি লসে ভুগি, অ্যাকচুয়ালি আমরা সবাই গজনি। তো কি হয় যে শীতের পরে যে গ্রীষ্ম আসে, তো শীতের ওই ঠান্ডাটা আমরা আবার ভুলে যাই। গ্রীষ্মকালে মনে হয় আরে বাপরে কি গরম, আপনি কিছুতেই অনুভব করতে পারবেন না। দুর্গাপুরের 40-42 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা, দুর্গাপুরের শীতকালে 6 ডিগ্রির তাপমাত্রা। তো এটা বারবার হয়ে আসে। তো এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। তো আমি এই নিয়ে অনেক সেমিনার করি, অনেক আমার ক্লায়েন্টদের, এক্সিস্টিং ক্লায়েন্টদের নিয়েও আমি সেমিনার করেছি। তো রিসেন্টলি মার্কেট আপডেটের ওপরেই আমি সেমিনার করেছিলাম। তো সেই সেমিনারে আপনারাও আসতে পারেন, আমি আগে থেকে ইনফর্ম করে দেবো। তো সেই সেমিনারের কিছু অংশ আমি জাস্ট এই ভিডিওতেও দেখাবো, আপনাদের জন্য থাকবে। এবং আমার কিছু পুরনো ক্লায়েন্ট যারা আমার ওই সেমিনারে এবং সিনসিয়ার ক্লায়েন্ট এসেছিলেন, তাদের কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে, যিনি ক্যামেরাম্যান ছিলেন আর কি, যিনি ক্যামেরা করছিলেন। তো সেই ইন্টারভিউ কিছু দেখাবো যে তারা এই অবস্থাতেও বা এই পরিস্থিতিতেও কতটা কুল অ্যান্ড কাম আছে। তো সেটা আমার তাদের ওপর মানে অনেক অশেষ আমি থ্যাঙ্কফুল কি আপনাদের যেভাবে আমি গাইড করেছি, তারাও সেইভাবে বুঝেছে বলেই এই জায়গায় এই পরিস্থিতিতে কাম অ্যান্ড কুল আছে। তো এটা হচ্ছে মেন। আর কারেন্টলি মার্কেট, আজকেও দেখলাম মার্কেট একটু হয়তো স্লাইড পজিটিভ দেখেছে, কিন্তু ম্যাসিভ যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতে কিন্তু মিড ক্যাপে কিন্তু ভালো রকম ফল আজও আছে। আজও পোর্টফোলিও আমার আজও আরও ডাউন হয়েছে, যদিও নিফটি বা সেন্সেক্স পজিটিভ দেখাচ্ছে। এটা তো অপারেটরের খেলা,
যে নিফটি সেন্সেক্সকে সেইভাবে ফেলছে না, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টককে মারাত্মকভাবে ফেলছে। তাতে মিউচুয়াল ফান্ডেরও ইফেক্ট আসছে। মিউচুয়াল ফান্ডেও দেখাবে যে সেন্সেক্স নিফটি একই জায়গায় আছে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ন্যাপ ডেলি পড়ছে। তো এই জাস্ট এই সার্কামস্ট্যান্সেস কিছুদিন পরেই চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ইকোনমিক্স টাইমসে পড়ছিলাম, এখানে দেখুন রিউটার্স রিপোর্ট সেট গোল্ডম্যান স্যাচ এক্সপেক্টস ব্রেন্ট ক্রুড 10 to above $100 in March, around 85 in April, যে $85 ইন এপ্রিলে আসবে গোল্ডম্যান স্যাচ বলছে, বাট এ গ্র্যাজুয়াল ইজিং ইন সাপ্লাইজ আনলেস দ্য ওয়ার ইজ প্রোটেক্টেড। এবং যেভাবে চলছে তাতে মনে হচ্ছে যে ওয়ার আর একটু লঙ্গার টার্মে এগোবে, কেননা ডোনাল্ড ট্রাম্পের সেই রকম মুড লাগছে না যে ওয়ারকে খতম করার। তো হয়তো মার্কেট এখান থেকে আরও একটু লো যেতে পারে, কিন্তু মার্কেট লো যেতে পারে কিন্তু মার্কেট নিচে থাকতে পারে না। এই পৃথিবীতে দুটি সবথেকে বড় সত্যি, যে আপনি আর আমি একদিন মরবো, আর মার্কেট কখনো নিচে থাকবে না, মানে মার্কেট ওপরে যাবে। মানে অ্যাজ এ হিউম্যান বিং আপনি আমি ওপরে যাব আর মার্কেটও ওপরে যাবে। তো এই বিলিভ যদি আপনার থাকে, তো এইখানে আপনাকে স্টিক করে থাকতে হবে, এখানে স্টে ইনভেস্টেড থাকতে হবে। এই সময় আপনি কুল কাম থাকুন, ভালো ভালো যদি আপনার মিউজিক পছন্দ থাকে তো ভালো গান শুনুন, আপনি স্বাস্থ্যের ওপরে মানে নজর দিন, ভালো খাবার খান, ডায়েট করুন, চ্যান্টিং করুন, মেডিটেশন করুন। মার্কেট এখন দেখে লাভ নেই, ভ্যালুয়েশন দেখে লাভ নেই। আর এই সময় আর সুইচ করে ডেট ফান্ডের কথা ভাবাই উচিত নয়। মার্কেট যথেষ্ট ডিসকাউন্টেড আছে, এখান থেকে মার্কেট আস্তে আস্তে বেস বানিয়ে ওপরেই উঠবে। তো আমি জাস্ট কিছু যে ভিডিওগুলো আছে, যে ভিডিওর যে সেমিনারের ভিডিওটা আপনাদের হাইলাইট করে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে কেমন ধরনের প্রোগ্রাম হয় বা আমার ক্লায়েন্টদের কী রেসপন্স সেটাও আপনাদের জানতে সুবিধা হবে। তো চলুন ভিডিওটি একটু দেখে নিই। তো এই ভদ্রলোক হচ্ছেন রাধাকৃষ্ণন দামানি, ইন্ডিয়ার সব থেকে বেশি সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টার বলা যায়। রাকেশ ঝুনঝুনওয়ালার গুরুদেব ছিলেন ইনি। তো ইনি হি ইজ নট এ সিম্পল গ্র্যাজুয়েট, উনি কোনো গ্র্যাজুয়েটও নন, ইভেন গ্র্যাজুয়েট নন। যে ডিমার্টের মালিক, 2170 কোটি টাকা মতো কারেন্টলি ওনার নেটওয়ার্ক। তো আমি এটাই বলছি, রকেট সায়েন্স লাগে না, কিছু বেসিক মানে বেসিক জিনিস লাগে। তার প্রমাণ হচ্ছেন এই ভদ্রলোক, সব থেকে হাইয়েস্ট মানে বলতে গেলে সব থেকে সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টার। তো উনি ইজ নট এ সিম্পল গ্র্যাজুয়েট, উনি গ্র্যাজুয়েট নন। কারেন্টলি ওনার যদি নেটওয়ার্ক দেখেন 2026-এ 1.70 লাখ ক্রোড থেকে 2.27 লাখ ক্রোড, মানে 26.53 বিলিয়ন ইউএস ডলারের উনি মালিক। 67% স্টেক ইন ডিমার্টে ওনার স্টেক আছে। তো এটাই বোঝার মানে এটাই আমাদের মানে আমার অ্যাপিল আপনাদের কাছে। তো এখানে বিরাট কিছু নলেজের কিছু লাগে না, খুব কমন সেন্স ইউজ করলে আর সাধারণভাবে আপনি যদি দৈনন্দিন জীবন যদি আপনি নিজে যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন, তাহলে কিন্তু আপনি বড় জায়গায় পৌঁছে যাবেন। আপনার নিজের কাজটা ভালো করে করবেন, ফ্যামিলিকে ভালো করে টাইম দেবেন, নিজের হেলথের উপরে নজর দেবেন, অটোমেটিক ওয়েলথ ক্রিয়েশন হবে। অযথা প্যানিক করে কোনোদিন ওয়েলথ ক্রিয়েশন হয় না। আমি জাস্ট এটাই বলতে চাইছি, সবাই যখন ভয় পাবেন আপনি সাহসী হন, আর সবাই যখন সাহস দেখাবে, প্রচণ্ড বেশি সাহস দেখাবে, আপনি ফিয়ারফুল হন। তো এই কোটেশনের মধ্যে একটা ওয়ার্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে আদার্স, যে বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি and be greedy when others are fearful. এখানে আদার্সটা কারা, মানে আদার্সকে মানে সবাই মানে খুব ইজি না, যে সবাই যখন ভীত সন্তুষ্ট হবে আপনি সাহসী হবেন, আর আপনি সবাই যখন সাহসী হবেন আপনাকে সেটা আদার্স প্যানিক সেল করে। আদার্সটা কারা, আপনাকে বলা হচ্ছে আদার্স, ঠিক বলেছেন, আদার্স মানে আমি, মানে আমাদেরই নিজেদের বলছে, মানে আমরা কিনার ওই ক্লাসের মধ্যে মিশে যাই আদার্সের ক্ষেত্রে, যে তখন মানে ভাবি না যে আদার্স মানে আমাকেই বলা হচ্ছে। অ্যাকচুয়ালি প্যানিক হয়, এটাই প্যানিক হয়। আজকে 10 বছর 15 বছর 20 বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পরেও মার্কেট যখন লাস্ট 1.5 বছর 2 বছর কোনো রিটার্ন দেয় না, তখন নিজের উপর কোশ্চেন আসে যে আমি ঠিক পথে আছি তো।
মানে হয়েছে তো অনেক কিছুই, মানে রিটার্ন হয়েছে, ওয়েলথ ক্রিয়েট হয়েছে, কিন্তু নিজের উপরে কোশ্চেন আসে তবু যে মানে প্যানিক হয়। তো এখানে আদার্সটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, আদার্স হচ্ছে অ্যাকচুয়ালি আমরাই, যে যখন ফিয়ারফুল সিচুয়েশন তখন আমাদের গ্রিডি হতে হবে। বলাটা খুবই সহজ, খুবই সহজ। ডেলি যখন গ্যাপ ডাউনে মার্কেট খুলবে 5% করে ডাউন, আর আপনার মিউচুয়াল ফান্ড ভ্যালুয়েশন দেখবেন প্রতি সপ্তাহে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা করে কমবে, তখন কিন্তু বিগ গ্রিডি হওয়া খুবই কঠিন। তো কোটেশন খুবই সিম্পল, কিন্তু মানে বাস্তব জীবনে অ্যাপ্লাই করা ততটাই কঠিন। তো এটাই আমাদের মনে রাখতে হবে যে এটাই হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের সব থেকে শ্রেষ্ঠ উপায়। যখন সবাই মানে এত পেসিমিস্টিক সিচুয়েশন থাকবে মার্কেটে, যখন কোনো কিছু খবর আপনার পক্ষে মানে ঘরে থাকবে না, তখন কিন্তু আপনার যদি যে কোনো টাকা আপনি ধরুন একটা পৈতৃক সূত্রে কোনো যদি জমি বিক্রির টাকাও পান 2 লাখ, 10 লাখ, 15 লাখ, তখন কিন্তু আপনাকে গ্রিডি হয়ে মানে জানবেন যে মার্কেট বাড়বে, সেই সিচুয়েশনে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। সেই সিচুয়েশনে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যদি বিগ অ্যামাউন্ট আপনার কাছে থাকে, আমি কথা বলছি, ধরুন কোনো পৈতৃক সম্পত্তি আপনার পৈতৃক সূত্রে হয়তো আপনি 25 লাখ টাকা পেয়েছেন, আর 3 দিন মার্কেট গ্যাপ ডাউনে খুলেছে, তো সেই সময় গ্রিডি হতে পারবেন কি? তার উপরে আপনার বড় ওয়েলথ ক্রিয়েশন নির্ভর করছে সেই জায়গায়। কারণ আপনার কাছে পয়সা নেই, মার্কেট পড়ছে, ঠিক আছে, পয়সা নেই আমার, যেটা এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে সেটা পড়ছে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে ইনভেস্টমেন্ট করার টাকা আছে অথচ আপনি ইনভেস্টমেন্ট করছেন না, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। তো অ্যাকচুয়ালি এই গাড়িটা নাম জানেন? ল্যাম্বরগিনি, ঠিক একদম। তো ল্যাম্বরগিনি কোনোদিন টিভিতে অ্যাড দেখেছেন? তো এই স্টেটমেন্টটা পেছন থেকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তো এই স্টেটমেন্টটা আমি যেদিন দেখেছিলাম, আমার গুরুদেব দেখিয়েছিলেন, সেদিন আমার মানে বুকে হিট করেছিল যে ল্যাম্বরগিনি বলে, উই ডোন্ট ডু কমার্শিয়াল বিকজ আওয়ার টার্গেট অডিয়েন্স ইজ নট সিটিং অ্যারাউন্ড ওয়াচিং টিভি। যে আমরা টিভিতে অ্যাড দিই না এই কারণে যে যারা টিভি দেখে তারা কোনোদিন ল্যাম্বরগিনি কিনতে পারবে না। কতটা অপমানজনক! মানে টিভি যদি যারা দেখছে তারা কোনোদিন ল্যাম্বরগিনি কেনার অধিকারই পড়ে না তাদের, মানে তারা কিনতেই পারবে না। সেই জন্য ল্যাম্বরগিনি কোম্পানি বলছে যে আমি টিভিতে অ্যাড দিই না। আজকের ডেটে সব থেকে প্যানিক তৈরি করে টিভি। মার্কেটে যারা অপারেটর হয়, আপনারা হয়তো প্রথমবার শুনছেন আমার মুখে কথা, আমার ইউটিউব চ্যানেলে আমি বহুবার বলেছি, মার্কেটে যারা অপারেটর হয় তারা এই টিভি থ্রুতে কাজ করে। আপনাকে প্যানিক না ধরালে, ওই যে রাধাকৃষ্ণ দামানি ছবি দেখালাম, উনি অপারেটর, এখানে ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ফান্ড ম্যানেজার, ওনারাও অপারেটর মানে আর কেউ নয়, অপারেটর মানে হচ্ছে বিগ হস্তি আর কি, বড় বিরাট বড় লেভেলের ফান্ড যাদের কাছে আছে। তো অপারেটর কিন্তু এই টিভির থ্রুতে কাজ করে। যত নেগেটিভ নিউজ, যত পেসিমিস্টিক নিউজ আপনার মার্কেট ক্র্যাশের সময় আসবে, যত পেসিমিস্টিক নিউজ আপনি মানে যদি টিভি 8 ঘন্টা যে কোনো চ্যানেল, আমি চ্যানেলের নাম করবো না, আজকের ডেটে যে ইরান আর আমেরিকার যে টাসেল হচ্ছে, খণ্ডযুদ্ধ হচ্ছে, আপনি 8 ঘন্টা টিভি দেখে নেবেন, মনে হবে পোর্টফোলিও বিক্রি করে দিই, আমি ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করে দিই। তো টিভি দয়া করে দেখবেন না। যদি আপনি টিভি দেখেন আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। টিভি ইভেন সব ক্ষেত্রে খারাপ, টিভি বাচ্চাদেরও খারাপ করে। টিভি বলতে গেলে এখানে মোবাইল ফোনও টিভির আকারে কাজ করে। তো টিভি থেকে যত দূরে থাকবেন তত বেটার। আমি 2022 সালের 12ই ফেব্রুয়ারি আমার গুরুদেব যখন মানে আমি ওনার সান্নিধ্যে আসি, তো ওনার কাছে যখন এই কথা শুনেছিলাম আমার বাড়িতে, তারপর থেকে আমি কোনো কেবল কানেকশন রাখিনি। নর্মাল টিভি লাগানো আছে, আমার ছেলে কার্টুনের ভক্ত, রোধ করা যায় না, কার্টুন দেখে, কিন্তু আমি কোনো নিউজ চ্যানেল দেখি না। এবার আপনি বলবেন যে নিউজ চ্যানেল তো আমার ভাই, তাহলে কী করে তুমি খবর পাও? নিউজ চ্যানেল আমি আপনাকে বলছি, আপনি যদি নিউজ চ্যানেল নাও দেখেন, আপনি নিউজ পেপার পড়ুন, ভালো নিউজ পেপার পড়ুন, লাইক ইকোনমিক্স টাইমস, আনন্দবাজারও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর শহরে যদি ভূমিকম্প হয় আপনার কানে, আপনি এবিপি আনন্দ দেখার দরকার নেই, আপনার কানে এমনি খবর যাবে। আপনার বন্ধুই আপনাকে ফোন করবে, কিরে ভালো আছিস তো, তোদের ওখানে কতটা নড়েছিল, আমার তো এখানে ফ্রিজ তুলে গেছিল, খাট থেকে নামতে পারছিলাম। তো টিভি দেখার প্রয়োজন নেই।
একই যুদ্ধ, একটা বোম মারছে আমেরিকা, ইরানের কোনো যুদ্ধ জাহাজে, ওটাকে 30 বার দেখাচ্ছে। আপনার মাইন্ডে স্ট্রাইক আসছে, কালকে গ্যাপ ডাউনে আবার 10% মার্কেট খুলবে। আপনি যত টিভি দেখবেন আপনি তত নেগেটিভ হবেন। আর অপারেটর চাই, যারা বড় প্লেয়ার তারা চায় মব কোনোদিন যেন পয়সা না বানায়। মব যদি পয়সা বানায় অপারেটর কামাতে পারবে না, কারণ হোল্ডিং একই, 100 টাকায় আছে, 100 টাকার মধ্যে ঘোরাঘুরি করছে। সামবডি ইজ লুজিং, সামবডি ইজ গেইনিং। তো এটাই হচ্ছে মেন, যে টিভি দেখা কম করে দিন। মানে কম করে দিন মানে ইম্পর্টেন্ট কিছু দেখলেন আলাদা কথা, প্রথম দিনে একদম ছাড়তে পারবে না। মানুষ অ্যাকচুয়ালি হ্যাবিটের দাস। যদি আপনি বলেন যে সব থেকে হ্যাবিট কত পাওয়ারফুল, ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি কোন স্টক রিটার্ন দিয়েছে জানেন ইন্ডিয়াতে? কেউ বলতে পারবেন কোন কোম্পানি সব থেকে বেশি রিটার্ন দিয়েছে মানে ইন্ডিয়ান মার্কেটে থ্রু আউট হিস্ট্রি? আর কি বলতে পারবেন? আইটিসি, সিগারেট কোম্পানি। এখানে অনেকে স্মোকার আছে। তো মানুষ হচ্ছে হ্যাবিটের দাস, যে একবার হ্যাবিট যদি করে ফেলেন, সিগারেটের যতই দাম বাড়ুক, যে সিগারেট খায় সে সিগারেট খাবে। সেই জন্য আইটিসি যখনই দাম বাড়বে দেখুন আইটিসি 10%, 30%, 20% করে আবার 2 বছর পর আবার আগের জায়গায় চলে যায়। তো সব থেকে হচ্ছে হ্যাবিট। হ্যাবিট যদি আপনি নিজে ঠিক করতে পারেন তাহলে আপনার জীবন ঠিক যাবে এবং ওয়েলথ ক্রিয়েশনও ঠিক হবে। তো বিনিয়োগের যাত্রা, মানে আমার কোম্পানির নাম বিনিয়োগ। তো আমি অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর প্রথমে জার্নি শুরু করেছিলাম 2008 সালের জুন মাসে, ছোট্ট ছোট্ট করে ইনভেস্টমেন্ট করতে করতে। কারেন্টলি আমরা 130 কোটি টাকা ম্যানেজ করছি, আপনাদেরই টাকা টোটাল ওভারঅল। আমাদের 1000+ ক্লায়েন্ট আছে এবং 70 lakhs আমাদের লাইভ এসআইপি বুক। কারেন্টলি বিনিয়োগ যদি ওয়েলথ ক্রিয়েশন করেছে, আমাদের ক্লায়েন্টই ওয়েলথ ক্রিয়েশন করেছেন। একজন ক্লায়েন্ট যার নেটওয়ার্ক ক্রস 3 crore, 5 জন এরকম ক্লায়েন্ট আছে যার নেটওয়ার্ক ক্রস করেছে 2 crore-এর ওপরে। এরকম 15 জন ক্লায়েন্ট আছে যাদের নেটওয়ার্ক ক্রস করেছে 1 to 2 crore-এর মধ্যে, মানে 1 কোটি থেকে 2 কোটির মধ্যে 15 জন ক্লায়েন্ট আছে। আর সব থেকে বড় ভাইটাল জায়গা যে এখানে 47 clients are there in 50 lakhs and 1 crore zone, যারা এই আগামী দিনে এখানে 47 মানে 50 lakhs থেকে 1 crore থেকে আবার 1 কোটি থেকে 2 কোটিতে আসবে। তো যারা ওয়েল তৈরি করেছে এখানে, তাদের মধ্যে 3টে জিনিস ছিল। একটা ছিল কারেজ টু বাই, যে কেনার ক্ষমতা মানে সাহস, যেটা আমি প্রথমেই বললাম। আর একটা হচ্ছে ভিশন টু সি। আমি আপনাদের যে ভিশন আমি দেখিয়েছিলাম যে 15 বছর, 10 বছর, 20 বছরে পয়সা তৈরি হয়, সেই ভিশন তাদের, মানে আমি যে স্বপ্ন দেখেছিলাম যে হ্যাঁ 1 কোটি টাকা হয়, হ্যাঁ 2 কোটি টাকা হয়, হ্যাঁ 3 কোটি টাকা হয়, তারা সেই 3 কোটি টাকা বানিয়েছে। তাহলে কারেজ টু বাই, ভিশন টু সি, আর একটা সব থেকে বড় গুণ পেশেন্স টু হোল্ড, মানে আপনার ধৈর্য থাকা চাই। উইদাউট পেশেন্স, আমি যেটা আগেই বললাম, মার্কেটে প্রত্যেক 3 বছর পর পর এমন সিচুয়েশন আসবে আপনার মনে হবে আমি পোর্টফোলিও বিক্রি করে দিই। আমি এখানে আর মানে একজন বলেছিলেন যে স্টক মার্কেট ইজ লাইক এ বার্নিং কোল, মানে গরম কয়লা, আপনি রাখতে 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 মনে হবে আর পাচ্ছি না, গরম কয়লা ছেড়ে দিই। তো আপনার পোর্টফোলিও সেরকম। তো তিনটে যদি আপনার গুণ থাকে, কারেজ, ভিশন আর পেশেন্স, তাহলে বড় টাকা তৈরি হয়। তার জলজান্ত প্রমাণ আমরা তৈরি করেছি এখানে, মানে এরকম পরিসংখ্যান আপনাদের আমি জাস্ট দেখালাম। আর একটা বিজয় কেটিয়াজির সব থেকে ফেমাস কোট আমার লাগে যে অনলি 2 people can buy at the bottom and sell at the top, one is God and other is a liar। আমার খুব ফেভারিট কোটেশন, যে দুটো পিপল মানে দুটো লোক একদম নিচে বটমে কিনতে পারে আর টপে সেল করতে পারে, সেই লোক দুটো হচ্ছে, একটা হচ্ছে ভগবান বা যা অলমাইটি যা বলতে পারেন, আর একটা হচ্ছে মিথ্যাবাদী। তো মার্কেটে যদি কেউ আপনাকে বলে এসে যে বটম এটাই, তাহলে আপনি ভুল করছেন। তো বিজয় কেটিয়াজির গানও আছে, আমি মাঝে মাঝে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করি, ইয়ে বটম হ্যাঁ বলে একটা গান আছে, খুব সুন্দর গান। তো বটম কেউ জানে না, তবে নিয়ারেস্ট জায়গায় বটম আন্দাজ করা যায় আর নিয়ারেস্ট জায়গায় টপ আন্দাজ করা যায়। তো সবসময় কি করতে হয়, নিয়ারেস্ট বটমে কেনার চেষ্টা করতে হয় লামসাম অ্যামাউন্ট, আর যখন টপ করে তখন প্রফিট বুকিংও করতে হয়।
জেনারেলি পারসেপশন কি করে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ডিস্ট্রিবিউটার যেটা ভুল করে, আমরা চেষ্টা করছি আগামী দিনে যেন সেই ভুল না হয়, যে টপে গিয়ে যেন প্রফিট বুকিং হয়। না হলে কি হয় আমি দেখাবো একটু পরে, যে টপে গিয়ে প্রফিট বুকিং না হলে মার্কেট যখন আবার ক্র্যাশ করে কিন্তু আপনাকে আবার সেই জায়গাতে কাছাকাছি নিয়ে চলে আসে। ডেপথে ঢুকছি, মার্কেট জেনারেলি কি হয়, অপারেটর যেটা বললাম যারা বড় প্লেয়ার, মার্কেটের একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন টাইপের তৈরি হয়। আমি জাস্ট মানে গল্প ছলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কাপ যেমন আমরা কাপে চা খাই, এটা এরকম একটা বড় কাপ আর তার সঙ্গে হ্যান্ডেল, এরকম ছোট্ট হ্যান্ডেল। কাপ খাই তো চা খাই, চা ধরি কিরকম করে কাপটা বড় হয় তারপরে হ্যান্ডেল হয়। এটা আমি নিফটির চার্ট আছে। মোটামুটি কাপ মানে এক্স্যাক্ট এরকম করে আপনার কাপের মতো তৈরি হয় না, এখানে কাপ হয়, এখানে তার হ্যান্ডেল হয়। মানে এইটা যদি কাপ হয়েছে তো এটার তার হ্যান্ডেল। জেনারেলি কি হয়, উপর থেকে যতটা ডেপথ হয় ততটাই কিন্তু মার্কেটের টার্গেট। আপনাদের আমি এখানে বলছি আজকেও মার্কেট ডাউন হয়েছে, এটা কালকের চার্ট আছে, 24,865 নিফটি আছে। আমি আপনাদের বলছি 2027 সালের জুলাই মাসের মধ্যে আমি টার্গেট দিচ্ছি যে নিফটি উইল বি ইন 30,000 এর উপর থাকবে। কেন, তার প্রমাণ হচ্ছে যে ডেপথটা হচ্ছে, এখানে আমি যা দেখাচ্ছি যে ডেপথটা হচ্ছে সেটাই উপরে টার্গেট। তো এখানে মার্কেট আছে, এখানে মার্কেট যাবে, ডেফিনেটলি যাবে। আপনি মিলিয়ে দেখে নেবেন, তার প্রমাণ হচ্ছে তার আগের স্লাইডে যদি যান, দেখুন এটা 2022-23 রাশিয়া ইউক্রেনের ওয়ার হয়েছিল, তো এখানেও কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল। এইটা একটা বড় কাপ তৈরি হয়েছে, এটা তার হ্যান্ডেল। তো যেটা ডেপথ হয় সেটাই উপরে টার্গেট হয়। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা ডেপথ ছিল, তার উপরে এটাই টার্গেট। তো যেটা আমি বলছিলাম, যখন মার্কেট এর উপরে যাবে, এর উপরে যাচ্ছে, অযথা যাচ্ছে, এখানে কিন্তু বাবল ক্রিয়েট হচ্ছে। এখানেই ওয়ারেন বাফেট বলছেন যে when everybody is ready you should be fearful। যে যেখানে মার্কেট অযথা উঠছে, দেখুন মার্কেট অযথা উঠেছে, ও আবার টেনে নামিয়ে দিয়ে ওকে নির্দিষ্ট জায়গায় করে দিয়েছে। এটা কবেকার ঘটনা? 2022-23 ঘটনা। রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় নিফটি 13,600 কাছাকাছি নিফটি ছিল, সেখান থেকে টার্গেট হয়েছিল 22,000 নিফটি। তারও আগে যদি যান, কোভিডের সিচুয়েশন, এখানেও কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, এখানেও বড় কাপ তৈরি করেছে, এখানে তার হ্যান্ডেল তৈরি হয়েছে। কোভিডের এই সময়টা দেখুন, এই সময় যেখানে একদম এক্সট্রিম ডাউন, এখানে নিফটি চলে এসেছিল 6,000-7,000-এ। কেউ ভাবতে পারছিল না যে আমরা সার্ভাইভ করবো কিনা জানি না। কিন্তু সব থেকে বড় মজার বিষয় ছিল, কোভিডে যখন ফার্স্ট কোভিড আমাদের ইন্ডিয়াতে আসে, আমাদের গ্রামে গঞ্জে মানে দুর্গাপুরের মতো ছোট শহরে কিন্তু আমরা এফেক্ট পাইনি। সেকেন্ড ফেজে কিন্তু ব্যাপক হারে ডেথ হয়েছিল, আমাদের প্রতিবেশী থেকে শুরু করে আমাদের ফ্যামিলি মেম্বার সব। কিন্তু যখন সেকেন্ড ফেজে দেখবেন প্রত্যেক দিন খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মৃত্যু, সেই সময় মার্কেট কিন্তু কনস্ট্যান্ট বাড়ছে। তো অপারেটর এমন জিনিস, মানে অপারেটর যারা, কারণ আমরা লাগিয়েছি কেউ 50 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি, কেউ 3 কোটি, কেউ 20 লাখ, কিন্তু অপারেটরের টাকা কোথায় লেগে আছে? 1 লাখ কোটি, 10,000 কোটি। তো আপনার গলা যেদিন দম বন্ধ হয়ে আসবে, আপনার মনে ঘুটন ফিলিং হবে যে দম বন্ধ হয়ে আসছে। কিন্তু অপারেটরের যেদিন দম বন্ধ হয়ে আসবে, আপনার চিন্তা নেই, অপারেটর মার্কেট ওপরে তুলবে। দুটো জিনিস জেনে রাখবেন, এই দুনিয়াতে সব থেকে বড় সত্য হচ্ছে যে আপনি আর আমি একদিন মরবো। ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ। একদম সবাইকে উপরে যেতে হবে, এটার বাইরে কোনো ব্যাপার নেই, মানে উপরে কোনো জিনিস নেই। আমরা এমনি চ্যান্টিং বা মেডিটেশন বা প্রেয়ার কতজন করি ডেইলি? খুব কম নাম্বার, মানে 4, 5টা 6টা হাত তুলতে হয়তো করেন, হাত তুলছেন না। তো এটাই করা উচিত, লাস্টে ওখানেই যেতে হবে। মানে ঈশ্বর বা যা আপনি যা বিলিভ করুন, আপনি নাস্তিক হোক, সুপার পাওয়ার তো আছে, তো লাস্টে ওখানেই যেতে হবে। এসব পোর্টফোলিও সব চলে যাবে, মানে যেখানে আগুনে যখন চিতায় জ্বলবো তখন চলে যাবে। তো ওইটাই হচ্ছে ফাউন্ডেশন, ওটা করতে হবে। তো এটা বলছিলাম যে অপারেটর এমন জিনিস, যেদিন অপারেটরের দম ঘুটবে না, অপারেটর কিন্তু আর দেখবে না কোভিড থেকে মরছে না মরছে। এখানে যখন ডাউন, এক্সট্রিম ডাউন, যেই মাত্র এখানটায় এসছে, তারপরে দেখুন টানা মার্কেট ওপরে তুলে দিয়েছে, একদম এখান থেকে মার্কেট ওপরে তুলে দিয়েছে। তো যে টার্গেটটা আমি 3টে সিনারিও দেখালাম, কোভিডের সময় এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে এখানে টার্গেট ছিল, মার্কেট দেখুন এর ওপরে উঠেছে, আবার টেনে মার্কেট নামিয়ে দিয়েছে।
টার্গেটের ওপরে উঠলেই মার্কেটে কিন্তু বাবল তৈরি হয়, এই জায়গায় কিন্তু আপনাদের প্রফিট বুক করতে হবে। আবার দেখুন রাশিয়া ইউক্রেন সিচুয়েশনের সময় মার্কেটের টার্গেট এখানে ছিল, মার্কেট অযথা উঠেছিল, টেনে আবার নামিয়ে দিয়েছে। ভারত পাকিস্তান যেদিন ক্ল্যাশ হয়, যখন মনে হচ্ছিল ইউক্রেনে প্রচুর পারমাণবিক বোমা ফেললে কোথায় ঢুকতে হবে, কোথায় কাদের ঘরে বেসমেন্ট আছে, কোন ফ্ল্যাটের নিচে বেসমেন্ট আছে, কেউ বলছে জাংশন মলে আসতে হবে, কেউ বলছে পুষ্পাঞ্জলিতে আশ্রয় নিতে হবে, সেই সময় মার্কেট দেখুন সব থেকে ডেপথ বানিয়েছিল। এই ডেপথটাই হচ্ছে সব থেকে বেশি স্পেসিফিক সিচুয়েশন, আর এইখান থেকে কিন্তু মার্কেট ওপরে টার্গেট, ওইটাই ওপরে টার্গেট হবে। অপারেটর এখনো পর্যন্ত চাইছে যে আরো কিছু পাবলিক আছে যাদের হোল্ডিং এখনো ওদের কাছে আসেনি, যেদিন চলে আসবে মার্কেটে আপনার চিন্তা নেই, ভ্যালুয়েশন উপরে উঠিয়ে দেবে। তো এইটা আমি জাস্ট ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়াকে থ্যাংক ইউ জানাই। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া আজকে টোটাল মানে অর্গানাইজ করেছে এবং স্পন্সর করছে। তো ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপের আমি এখানে কোনো মানে বলছি না যে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ আপনাকে করতে হবে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। বিভিন্ন সিনারিওতে যেটা আমি বলছিলাম, যখন এক্সট্রিম পেসিমিস্টিক সিচুয়েশন হচ্ছে 25/3/2020 কোভিডের সময়, যখন মানে ভয়াবহ সিচুয়েশন যে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা সেটাই ঠিক নেই, তো সেই সময় ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপের ন্যাপ ছিল 402 টাকা 46 পয়সা। তো এই সময় যদি কেউ ইনভেস্টমেন্ট করতো এক্সট্রিম পেসিমিস্টিক সিচুয়েশনে, আর আমি যেখানে দেখালাম 20/8/2021, যেটা ওই কাপুই হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট, যেখানে বলা হচ্ছে যে মার্কেট অত দূর পর্যন্ত যাবে, তো সেই সময় ন্যাপ চলে গেল 402 টাকাটা 871 টাকা, 116% রিটার্ন এলো, মানে এক্সট্রিম পেসিমিস্টিক সিচুয়েশন থেকে আপনার টার্গেট অবধি। তারপরেও মার্কেট বেড়েছে, তো 116%। নিফটি ছিল 7,530, নিফটি হয়ে গেল 16,775। নিফটিতে রিটার্ন এসেছিল 122.77%, তো নিফটি থেকে কম রিটার্ন দিয়েছে। তো এখানে অনেকে বলবে যে এই জন্য ইন্ডেক্স ফান্ড ভালো, নিফটি করা ভালো। এখানে যেমন কম রিটার্ন দিয়েছে, পরে সিনারিতে আবার চেঞ্জ হয়ে গেছে। দেখুন 22/6/2022, মানে 22শে জুন 2022 ন্যাপ ছিল 840 টাকা। কেন আমি বলছি প্রফিট বুকিং করা দরকার, দেখুন 2021 সালের আগস্ট মাসে ন্যাপ চলে গেছিল, মানে রেট চলে গেছিল 871 টাকা। এক বছর পরে রেট এসছে 840 টাকা। আপনি যদি এখানে প্রফিট বুকিং না করেন তাহলে আপনি কিন্তু মানে এই ভোলাটিলিটির মজাটা আপনি নিতে পারবেন না। 840 টাকায় কিনে আপনি আবার 1367 টাকায় বিক্রি করবেন 14/2/2024-এ। 62% রিটার্ন দিয়েছে নিফটি, সেখানে রিটার্ন দিয়েছে 45%। এখানে ফান্ড ম্যানেজারের ক্যালি যে ইন্ডেক্স রিটার্ন দিচ্ছে 15,000 থেকে 22,000, 46%, আপনার ফান্ড রিটার্ন দিচ্ছে 62%। সেম সিচুয়েশন ভারত পাকিস্তানের ইন্ডিয়াতে যখন মানে ক্র্যাশ হলো, ট্রাম্প ক্রেডিট নিয়ে নিল, আমি যুদ্ধ থামালাম, সেই ডেটে ন্যাপ ছিল 1443 টাকা, নিফটি ছিল 21,805। আমি নিফটির টার্গেট দিলাম 30,700। আমি ডেটও দিয়ে দিলাম আপনাকে 15/9/2027 মধ্যে নিফটি 30,700 যাবে। তাতে কালকে সোমবার মার্কেট খুলে যদি আরো 10% মার্কেট পড়ে তবু এই 30,700 যাবে। তার মানে পূর্ব অভিজ্ঞতা এরকম করে যদি বারবার আপনি 30 বছরের হিস্ট্রি দেখেন তো এই ফলই পাবেন। তো এখানে ঘাবড়াবার কিছু নেই। যদি ইনভেস্টমেন্ট করার থাকে আপনার কাছে, প্রসেসিংটা প্রায় ফোন করেন প্রত্যেকদিন ডেলি খুলবেন, তো ঘাবড়াবার কিছু নেই। যদি টাকা থাকে ইনভেস্টমেন্ট করুন, ইমিডিয়েট ইনভেস্টমেন্ট করুন। এই সময় যা ইনভেস্টমেন্ট করলে যা আপনার মানে রিটার্ন পাবেন সেটা কোনো সময় মানে অন্য সময় হবে না। ওয়েলথ রিস্ক মানে এসআইপি স্টপ আমি হতে দেখেছি, যদিও এখানে সব হ্যাঁ এখানে তো সবাই সিজন ইনভেস্টার, এখানে মানে এসআইপি স্টপেজ খুব কম হয়েছে। তাও আপনাদের জাস্ট মানে অনেকে এখানে মৃত্যুঞ্জয় বাবু বলছিলেন এসআইপি আমার মেয়ের আছে, ওনার মেয়ে ইউএসএ থাকে, তো লাস্ট 2-3 বছর ধরে নতুন এসআইপি চালু করেছেন। উনি পুরোনো ইনভেস্টার, কিন্তু ওনার মেয়ে ভয় পাচ্ছেন। তো এসআইপি স্টপেজ হচ্ছে যে ইউর গ্রেটেস্ট ওয়েলথ রিস্ক। তার কারণ হচ্ছে হোয়াট ইজ এসআইপি সবাই জানি আমরা। তো দেখুন জানুয়ারি মাসে হোয়াই উই স্টপ হোয়েন ইট ওয়ার্কস, জানুয়ারি মাসে থেকে ডেটা আছে এখানে। জানুয়ারি 2025-এ নতুন এসআইপি স্টার্ট হয়েছে 56.19, এখানে কিছু ক্রোড় বা কিছু হবে পার্সেন্টেজ, আর এসআইপি বন্ধ হচ্ছে 61% ইন্ডিয়াতে। এখানে 44% স্টার্ট হচ্ছে, মানে 100-র মধ্যে 44 জন স্টার্ট করছে, 54 জন বন্ধ করছে, এরকম ডেটা, মানে এরকম প্যাথেটিক ডেটা। কেন এইরকম ধরনের আলোচনা মানুষ মানে শুনেও বুঝতে পারে না যে লং টার্মে কি হয়।
তো আমি জাস্ট আপনাদের, এটা জাস্ট একটা রোলার কোস্টারের মতো ব্যাপার। ভোলাটাইল মার্কেট হচ্ছে এসআইপির মেন জায়গা। তো একটা উদাহরণ দিচ্ছি, এসআইপি স্টার্টেড ইন নিফটি 50। ধরুন আপনি নিফটিতে 2000 সালে এসআইপি স্টার্ট করেছেন জানুয়ারি মাসে, এক বছর পরে 2000 সালের ডিসেম্বর মাসে আপনার টোটাল 10,000 টাকা করে এসআইপি 1,20,000 টাকা জমা হয়েছে। সেই বছর মার্কেট খুব ডাউন ছিল, এরকমই মার্কেট, মানে যেমন 2024 থেকে মার্কেট সেরকমই মার্কেট ছিল। তো এসআইপির ভ্যালু এক বছর পরে 1,20,000 ভ্যালুয়েশন 1,05,000, আপনার 22% নেগেটিভ রিটার্ন। তো অ্যাজ এ নতুন ইনভেস্টর এখানে খুব ঘাবড়ে যাবে যে ব্যাংকে ইনভেস্টমেন্ট করলে আমার মনে হয় ভালো হতো, এখানে আমার 22% লস হয়ে গেল। নেক্সট ইয়ার 2001 সালে আবার 1,20,000 টাকা আপনি দিলেন, টোটাল 2,40,000 টাকা আপনি দিলেন। 2001 সালে আপনার এসআইপি ভ্যালুয়েশন হলো 2,04,000 টাকা, আপনার 15% লস আসছে ডিসেম্বরে 2001। তো 2 years returns are negative, investor getting worried, যেমন হচ্ছে 2024 থেকে 25, যেমন মানে যারা 2024-এ স্টার্ট করেছে 25-এও রিটার্ন নেই, এখন 26 সাল চলে এসছে। তারপরে পরের বছর আবার 2002 সালে আরো 1,20,000 টাকা আপনারা দিলেন, 3,60,000 টাকা জমা পড়েছে, ভ্যালুয়েশন আছে 3,40,000 টাকা। এবার ইউনিটটা দেখুন, প্রথমে 78 ইউনিট ছিল, এখানে 177 ইউনিট, এখানে 281 ইউনিট। সেদিন কৌশিকদার সঙ্গে কথা হচ্ছিল, যে কৌশিকদা বলছিল যে মার্কেট যত নেগেটিভ যায় আমার তত ভালো, মানে ভালো পোর খাওয়া ইনভেস্টার, যে চাইছেন যে যত নেগেটিভ যা মানে যত ডাউনে থাকবে আমার ইউনিট গ্যাদার হচ্ছে, যেটা সব থেকে বড় ব্যাপার। ন্যাপ কমছে কিন্তু ইউনিট বাড়ছে। তো খুব বেসিক জিনিস, মানে আপনারা সবাই জানেন, হয়তো রিপিটেশন হচ্ছে, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি এরকম সিনারিও বারবার হয়। তো এখানে তারপরে সিনারিও দেখুন, এখানেও 3.61% রিটার্ন নেগেটিভ। এবার 4 বছরের মাথায় দেখুন র্যালি দেখুন, আরো 1,20,000 দিলেন, 4,80,000 হলো, ভ্যালুয়েশন হয়ে গেল 7,96,000। আপনার ইউনিট হলো টোটাল 372 ইউনিট, 26.29%, 26% অ্যানুয়ালাইজ গ্রোথের রিটার্ন এলো 4,80,000 তে 7,96,000। এরকমই হয় মার্কেট যখন মানে চরম পেসিমিস্টিক সিচুয়েশন থাকে লাস্ট 2-3 বছর 4 বছর, তারপরে মার্কেটে কিন্তু বুম আসবে। আপনারা জাস্ট শীতকাল আমরা পেরিয়ে এলাম, তো জানুয়ারি মাসে যখন মানে 6 জানুয়ারি বা 24শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের যে সিজনটা গেল, তখন আমরা ভেতরে উলিকট, তার উপরে একটা হাফ সোয়েটার, তার উপরে একটা জ্যাকেট, মনে পড়ছে এই কিছুদিন আগে বেরোলো। আপনি জানুয়ারি মাসে দুর্গাপুরে 6 ডিগ্রি টেম্পারেচারে হয়তো সেদিন আপনার গাড়ি খারাপ হয়েছে বা বাইক নিয়ে আপনাকে কোনো ক্ষেত্রে আসতে হয়েছে, মানে হাড়ে মানে হিম ধরিয়ে দিয়েছে সেই সিচুয়েশন। আর মে মাসের 42 ডিগ্রি টেম্পারেচার, আপনি মানে ঘরে ঢুকে ভাবছেন কখন এসিতে যাবো। দুটো সিচুয়েশনের জাস্ট ডিফারেন্সটা পাবো। এক সময় আপনাকে মনে হচ্ছে যে এত শীত আর মানে কবে আমার এই শীত যাবে, আর এমন সিচুয়েশন আসছে যে সময় আপনার গরম। তো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না এটাই। আমরা সবসময় শর্ট টার্ম মেমোরি লস, রজনী সবাই হয়ে যায় শর্ট টার্ম মেমোরি লস, মানে আগের শীতটাই ভুলে যায় যখন গরম আসে। তো সেম জিনিস, মার্কেট যখন ডাউন যায় তখন মার্কেট যে আপ হয়েছিল কোনোদিন সেটাই ভুলে যায়, আর মার্কেট যখন আপ চলে তখন মার্কেট যে ডাউন হতে পারে সেটাই ভুলে যায়। আর এখানে কিন্তু অপারেটর মেনলি কাজ করে, অপারেটর চায় যে এগুলো ভুলে যায়। তো 4,80,000 টাকার ইনভেস্টমেন্ট, এখানে 7,96,000, যেটা জাস্ট আগের বছর 3,60,000 3,40,000 ছিল। যে ভদ্রলোক এখানে 3 বছর করার পর কুইট করে গেছে, আর আরেক বন্ধু যে কুইট করেনি তার রিটার্নের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এই 3,40,000 টাকা নিয়ে বেরিয়ে গেছে মাথা ঢুকে, যে আর আমি জিন্দগিতে আর বললেও ভাই আমি আর দম্ভক যাই বলুক বা আমার দীপেন্দুদার বন্ধু বা কেউ এসছে তাই সেই বলুক যাই বলুক, আমি আর জীবনে মার্কেটে যাব না, তারপরে রিটার্ন এসছে। তো এরকম করতে করতে যদি নেক্সট দেখুন আবার পেশেন্স ফেজ 2005 নম্বর সেশনে 6 লাখ টাকা দিল, পরের বছর 2004 সালে 6 লাখ টাকার ভ্যালুয়েশন হয়ে গেল 10,43,000, 22.47% হারে সিএজিআর। তার পরের বছর এবার মজা, 2009 সালে আমরা সবাই জানি সাবপ্রাইম ক্রাইসিস হয়েছিল আমেরিকাতে,
হেভি টালমাটাল হয়েছিল সাবপ্রাইম ক্রাইসিসে। আমেরিকান মার্কেটের সঙ্গে ইন্ডিয়ান মার্কেটও রিলেটেড। ইন্ডিয়ান মার্কেটও পড়েছিল 21,000 সেন্সেক্স থেকে 8,700 সেন্সেক্স এসেছিল। তো সেই সময় যদি কেউ, এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, কেউ যদি খারাপ সময়েও ইনভেস্টমেন্ট করেছে আর খারাপ সময়েই তুলছে, তাতেও তার 12 লাখে ইনভেস্টমেন্ট করে 37,37,000, 21.59% CAGR। তো এসআইপি হচ্ছে সত্যি মানে 8মা যুবা, অষ্টম আশ্চর্য যেটা বলে না, যে অষ্টম আশ্চর্য কি, পাওয়ার অফ কম্পাউন্ডিং হচ্ছে অষ্টম আশ্চর্য। তাজমহল যেমন আছে অষ্টম আশ্চর্য। মার্কেট 21,000 সেন্সেক্স থেকে মার্কেট 9,000 সেন্সেক্স বা 7,000 সেন্সেক্স, সেই জায়গাতেও কোনো কেউ এসআইপি ভাঙছেন সেই সময়, যেহেতু 10 বছরের আগের এসআইপি 12 লাখ ইনভেস্টমেন্ট করে 37,37,000। তারপরের সিনারিও দেখুন, 2026 পর্যন্ত কেউ এসআইপি চালিয়ে দিয়েছে, সরি 2025 পর্যন্ত। তো তার কি রিটার্ন এসছে? 25 বছর ধরে জার্নি, 30,90,000 টাকা জমা পড়েছে, কিচ্ছু করেনি, মার্কেটের হাই লো কিচ্ছু জানে না। এসআইপি যেগুলো করছেন, যেটা আমি প্রথম স্লাইডে বললাম, সেটা লামসামের ক্ষেত্রে আমি বলেছি প্রফিট বুকিং করতে। আপনার কাছে 50 লাখ 1 কোটি টাকা দিয়েছেন, সেই টাকাটাকে আপনি উপরে উঠছে নিচে নামছে, সেখানে কেনা বিক্রি করুন, প্রফিট বুক করে লিকুইড ফান্ডে রাখুন, আবার মার্কেট পড়বে লিকুইড থেকে মিউচুয়াল ফান্ডে দিন। কিন্তু এসআইপিতে দয়া করে হাত জোর করে বলছি, কোনো পারমুটেশন কম্বিনেশন করতে যাবেন না। যারা ইঞ্জিনিয়ার হয়, এখানে অনেক ইঞ্জিনিয়ার বসে আছে পেছনে, সুশান্ত দা, অঞ্জন দা, তো তাদের একটু হ্যাবিট থাকে যে এই নাটটা টাইট দিদি, এই নাটটা টাইট দিদি, মানে মেকানিক্স তো, মানে ও ব্যাপারটা মানে রিসার্চ করতে ভালো লাগে, কিন্তু এখানে এই রিসার্চ পছন্দ করে না। এসআইপিতে যত আমি প্রথমে বললাম যে ভারতবর্ষের সব থেকে সাকসেসফুল ট্রেডার এবং ইনভেস্টার হচ্ছে রাধাকৃষ্ণ নাভানি। হি ইজ নট এ সিম্পল গ্র্যাজুয়েট, যার আজকে কত কোটি টাকা দেখালাম, 2,17,000 কোটি টাকা। তো আপনাকে এখানে কিন্তু জাস্ট নিজের প্রফেশনে আরো বেশি টাইম দিন, মার্কেট নিয়ে গবেষণা করতে যাবেন না, মানে নিজের হেলথে টাইম দিন, মার্কেট নিয়ে গবেষণা করতে যাবেন না, নিজের চ্যান্টিং বা প্রার্থনাতে টাইম দিন, মার্কেট নিয়ে গবেষণা করতে যাবেন না। জাস্ট স্টে ইনভেস্টেড থাকুন, লং রানে আপনার এরকম রিটার্ন হবে। জাস্ট 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে 2,90,00,000 টাকার ভ্যালুয়েশন, 14% রিটার্ন ওভার 26 ইয়ার্স। তো এটাই হচ্ছে মেইন গল্প, যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যত আপনি লম্বা টাইম দেবেন তত আপনার রিটার্ন বাড়বে। এখানে কোনো এক্সপেরিমেন্ট করা দরকারই নেই। আর এটা হচ্ছে আমি লাস্ট বলছি, যেটা বললাম যে হাউ টু মেক 100 crore, যে এখানে আমার কাছে এমন কাস্টমার আছে, আসেননি উনি এখন হয়তো, তো অনেকে বসে আছেন 2 কোটি টাকার উপরে পোর্টফোলিও আছে, যার এজ আছে 50, একজনই বসে আছেন এখানে যে যার এজ 50 নিচে। তো আমি তাকে বলবো যে 84, 85, 90 এজ পর্যন্ত মেডিকেল সায়েন্স এত উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্সকে কাজে লাগানোর জন্য আমাদের হ্যাবিটকে পরিবর্তন করা দরকার। আপনি যত হ্যাবিট ভালো হবে আপনার, মেডিকেল সায়েন্স আপনাকে সাহায্য করবে, আপনার দীর্ঘায়ু হোক। এবং নট এ ফাইন মর্নিং আপনার 100 crore বা 50 crore হবে না, আপনি তিলে তিলে এনজয় করবেন। যে ভদ্রলোক আজকে 2,90,00,000 টাকা পাচ্ছেন, যদি কেউ এসআইপি করেছেন 2000 সাল থেকে, সে 2,90,00,000 টাকা হঠাৎ করে উঠে ব্রাশ করতে গিয়ে 2,90,00,000 পেয়েছি বলে SMS আসে না, সে তিলে তিলে এনজয় করেছে। 6 লাখ টাকাও এনজয় করেছে, 12 লাখ টাকাও এনজয় করেছে, 80 লাখ টাকাও এনজয় করেছে। তো বড় টাকা বানাতে গেলে আমি আবার বলি যে তন মন ধন, আমি বারবারই বলি, আমার কিছু স্টুডেন্টও আছে যারা আমার কাছে স্টক মার্কেটের ট্রেনিং নেয়, তো সেই সব স্টুডেন্টরা আমার ক্লাসে অনেকবারই শুনেছে যে তন মন ধন তিনটে হচ্ছে দেবী, মেনলি হচ্ছে, আমি একটু জাস্ট মিনিট বলে শেষ করবো, যে আরাধ্য দেবী আমাদের 3 জন। মা কালী হচ্ছে শক্তির প্রতীক, সেখান থেকে তন আসে। আর মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, সেখান থেকে আমাদের ইন্টেলেকচুয়াল মানে ইন্টেলেক্ট আসে। আর মা লক্ষ্মী হচ্ছে অর্থের দেবী, যেখান থেকে আমার ধন আসে। তো কথায় কথায় আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন গালিগালাজও করে থাকি, হয়তো মানে আর কি চলে, কাউকে ইন্টেনশনালি নাই, কিন্তু কোনোদিন করবেন না। যদি কোনো মানে বন্ধু, কলেজ ফ্রেন্ড থেকে শুরু করে আমি অজান্তে অনেক সময় আমরা গালিগালাজ করে থাকি, যদি গালিগালাজ করেন 3 দেবীর কাছে কিন্তু ব্যাড সিগন্যাল যায়। আপনার স্বাস্থ্য ভালো থাকবে না, আপনার ইন্টেলেক্ট যদি থাকে, বুদ্ধিটা অপবুদ্ধিতে প্রয়োগ হবে, আর যদি আপনার ধন আসার থাকে তো সেটাও আটকাবে। তো কেননা ইউনিভার্সের সিস্টেমেই
যে টোটাল শক্তির আধার হচ্ছে দেবদেবী, মানে দেবীর কাছ থেকে। তো উইমেনকে রেসপেক্ট করতে হবে এবং নিজেদের স্বভাব ঠিক করতে হবে। এবং তার ঠিক থাকতে গেলে আপনাদের ফার্স্ট আমি বলবো, অ্যাজ এ ফ্রেন্ড, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমিও চেষ্টা করি যে ডেলি 1 আওয়ার ওয়ার্কআউট করুন। 1 আওয়ার ওয়ার্কআউট, সেটা আপনি জিম হতে পারেন, আপনি যোগা হতে পারেন, যা ভালো লাগে আপনি ওয়ার্কআউট করুন। আর 1 ঘন্টা বা আধ ঘন্টা যেটা মেডিটেশন বা চ্যান্টিং করুন। চ্যান্টিং হচ্ছে যে কোনো মন্ত্র জপ করতে পারেন। এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকেই জানেন, সবাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন সবাই? ওম ত্র্যম্বকম যজামহে। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের জানিয়ে রাখি ইনফরমেশন, যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি 2 ঘন্টা জপ করেন, প্রথমত পারবেন না, 10 মিনিট 15 মিনিট পরে যদি প্র্যাকটিস না থাকে আমাকে ছিটকে বলে করে দেখবেন বাড়িতে। তো 2 ঘন্টা যদি জপ করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আপনার বলে যোগী মুনিরা বলে সেই দিনটা কাউন্ট হয় না। আজকে 6 মার্চ, আপনি যদি গিয়ে 2 ঘন্টা জব করেন তো 6 মার্চ আপনার কাউন্ট হবে, মানে আপনি আরও একদিন বেশি বাঁচবেন। হিমালয়ে অনেক যোগী আছে, ঋষি আছে, মুনি আছে, 100 বছর 150 বছর 200 বছর বাঁচে, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে। যে মন্ত্র আপনার ভালো লাগে, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম রাধা রাধা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম কৃষ্ণায় বাসুদেবায়, আজ থেকে যদি না করে থাকেন করে দেবেন। যত চ্যান্টিং করবেন আপনার ইন্টেলেক্ট খুলবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি শুভ শক্তিকে আহ্বান করবেন। তন হয়ে গেল, মন হয়ে গেল, ধন অটোমেটিক আসবে। আপনি যত তন আর মনের দিকে জোর দেবেন, আপনার প্রফেশনালি তত ভালো কাজ করবেন। আপনার যে কাজ 10 ঘন্টায় করতে লাগতো সেই কাজ আপনার 8 ঘন্টায় হয়ে যাবে। আপনি ফ্যামিলিকে আরও 2 ঘন্টায় টাইম দিন। আর দয়া করে টিভি দেখবেন না, আর মোবাইলের ফোনে কি বলবো, আমি নিজেই মাঝে মাঝে করি, মাঝে মাঝে পরিমাণে করে ফেলি, স্বীকার করছি, কিন্তু আবার আমার যখন আসে মাথায়, যখন চ্যান্টিং করি যে ত্রম্বক ভাই তুমি নিজে লোককে জ্ঞান দিচ্ছে, তুমি নিজে কী করছো, আমি আবার রেকটিফাই করি। তো এটাই হচ্ছে। আর আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আজ থেকে আর একটা জিনিস প্র্যাকটিস করুন। যদি বড় টাকা বানাতে চান এবং ফ্যামিলিকে ভালো রাখতে চান, একটা রুমে ঢুকে যাবেন ডেলি, ফ্যামিলিকে বলে রাখবেন কোনো মোবাইল ফোন ল্যাপটপ নিয়ে ঢুকবেন, রুমে গিয়ে চিটকিনি বন্ধ করে দেবেন, চুপ করে 8 ঘন্টা বসে থাকবেন, 8 ঘন্টা চুপ করে। সব থেকে নাইস পার্সন হচ্ছে আপনি নিজে, আপনার ক্ষেত্রে। তো তার সঙ্গে কথা বলুন, আমরা সেটাই করি। আমি নিজে করি, আমি অভাবনীয় ফল পেয়েছি। আমি কেমন বলছি জানি না, কিন্তু আমার 2 বছর আগে বা 4 বছর আগে যা কনফিডেন্স ছিল, আমার কনফিডেন্স অন্য লেভেলে গেছে। এবং পোর্টফোলিও, আমার গুরুদেব বলেন যে আপনার তিজোরি আর আপনার ভোজন কিসিকে মাত দেখাও। পোর্টফোলিও শেয়ার করে লাভ নেই। তো পোর্টফোলিও কনফিডেন্সে বোঝা যায় যে পোর্টফোলিও কোন জায়গায় যাবে আগামী দিনে, আপনাদেরও যাবে। তো যেটা বললাম, একটা রুমে নিজেকে 8 ঘন্টা নিজের সঙ্গে কথা বলুন, আপনাদের ভালো হবে। আর আমরা চাই, আমরা সবাই বন্ধু, আপনারা আমার হাত বাড়িয়েছেন, আমিও আপনাদের হাত ধরেছি, যতদিন থাকবো একসঙ্গে চলবো। আমি চাইবো যে এই বিনিয়োগের স্লাইড যেটা আমি দেখালাম, যে একজন ভদ্রলোক 3 কোটি টাকা, 2 জন ভদ্রলোক 2 কোটি টাকা, 15 জন ভদ্রলোক 1 কোটি টাকার উপরে, এই ফিগার আরও 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 বাড়বে। নমস্কার, আপনি বিনিয়োগের সঙ্গে কতদিন ধরে এনাদের সঙ্গে আছেন? নমস্কার। বিনিয়োগের সাথে আমি আছি প্রায় 2017 সাল থেকে, 8 বছর হয়ে গেল। 8 বছর ধরে আছেন? আচ্ছা 7 থেকে 8 বছর হয়ে গেল। আচ্ছা, তো 8 বছরের অভিজ্ঞতা আপনার কীরকম? ভালো। বিনিয়োগে ইনভেস্ট ত্রম্বকদা পার্সোনালি খুব গাইড করেন। উনি প্রায়ই কিছু ইনফরমেটিভ জিনিসপত্র দেন, যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ বা মেল বা অন্য কিছুর মাধ্যম দিয়ে পাই, ইনফরমেটিভ। আর মোটামুটি উনি মার্কেট সম্বন্ধে যা প্রেডিকশন দেন, সেগুলো অলমোস্ট বাস্তবায়িত রূপে আমরা দেখতে পাই। ভালো। আমার তো এখন অবধি যা ইনভেস্ট করেছি, গ্রোথও মোটামুটি ঠিক আছে। আপনি কি মান্থলি বেসিসে ইনভেস্ট করেন নাকি ডেলি? আমার এসআইপিও আছে, ওয়ান টাইম ইনভেস্টমেন্টও আছে এর সাথে। আচ্ছা, ডেলি ট্রেডিংয়ে কিছু করেন নাকি? না, ডেলি ট্রেডিং কিছু নেই। আচ্ছা, মানে ইন্টারডে করেন না কিছু? না, আমার কাছে যা আছে এসআইপি এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্টই আছে প্রমোটার কাছে। আর সবগুলোই কি গ্রোথে আছে? হ্যাঁ, অলমোস্ট সবই গ্রোথে আছে। আচ্ছা, তো এতদিনের যে অভিজ্ঞতা আপনি, বাকি সবাইকে আপনি কি বলবেন? বাকি সবাইকে বলবো যে
ইনভেস্টমেন্ট একটা গুড হ্যাবিট, এবং এসআইপি ওয়েলথ ক্রিয়েশনের জন্য অবশ্যই একটা গুড টুলস। সবাইকে বলবো ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করুন, এবং এনজে ইজ আ গুড প্ল্যাটফর্ম, এবং তম্বুকটা অত্যন্ত ভালো গাইড করেন। তো আপনারা ভালো হ্যাবিট নিয়ে এনজের সাথে থাকুন, তম্বুকটার সাথে থাকুন, বিনিয়োগের সাথে থাকুন, আশা করি ওয়েলথ ক্রিয়েট হয়ে যাবে। এখন তো যুদ্ধের পরিস্থিতি চলছে, তো আপনি আজকের ইয়েটা দেখলেন, আপনার কোনো ভয় ভীতি বা কিছু আছে? না, বেসিক্যালি আমি এগুলো নিয়ে একটু চিন্তা কম করি, কারণ আমি জানি যে যেখানে আমার ইনভেস্টমেন্ট আছে সেটা ভেরি সেফ হ্যান্ডস। আর আমার মনে হয় আমার এখানে খুব একটা মাথা লাগানোর প্রয়োজন নেই, কারণ বিনিয়োগ যখন আমার হয়ে মাথা লাগাচ্ছে, তো আমার এখানে মাথা না লাগালে ভালো। আমার ফান্ড থাকলে শুধু আমি ইনভেস্ট করি, আদারওয়াইজ আমি নিজের মতো করে নিজের থাকি। তো আমি টাইম দেখি আমার ফান্ড গ্রোথ হচ্ছে, এটা নিয়ে আমার খুব একটা যুদ্ধের ব্যাপারে প্যানিক নেই। যদি কিছু প্যানিক থাকে, আমার মনে হয় বিনিয়োগই আমার হয়ে সেটাকে শর্ট আউট করবো। মানে আপনি সবসময় দেখেছেন গ্রোথেই আছেন? এখন অব্দি তাই দেখেছি। আচ্ছা, আপনার নাম? সুমন মুখার্জি। ধন্যবাদ। আজকে আপনাদের প্রোগ্রামটা কেমন কি হলো, কি বলবেন? প্রোগ্রাম ভালোই হয়েছে, মোটামুটি 60+ ক্লায়েন্ট এসেছিলো, তো টোটাল ভালোই রেসপন্স। কিসের ওপরে আজকে ছিল? মেনলি কারেন্টলি মার্কেটের যা সিনারিও, যে লাস্ট 1-2 বছর ধরে ইকুইটি মার্কেট সেইভাবে রিটার্ন নেই, এবং মার্কেট ডিলে করছে এই কারেন্ট যুদ্ধের আবহাওয়াতে। তো ক্লায়েন্টদের কনফিডেন্স দেওয়ার জন্যই প্রোগ্রামটা ছিল। ক্লায়েন্টরা সবাই আপনার উপরে মানে পুরোপুরি বিশ্বাস করে এখানে ইনভেস্ট করছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আজকে প্রায় 18 বছর জার্নি হলো। 2008 থেকে আমি এই কাজ করছি, ক্লায়েন্টের পোর্টফোলিও ম্যানেজ করা। তো প্রচুর আমাদের পুরনো ক্লায়েন্ট আছে। কারেন্টলি উই আর ম্যানেজিং থাউজেন্ডস ক্লায়েন্ট পোর্টফোলিও, প্রায় 1000-এর ওপরে ক্লায়েন্টের পোর্টফোলিও আছে। এবং লাস্ট 10-15 বছর ধরে ক্লায়েন্ট এরকমও আছে, প্রায় 200-র ওপরে ক্লায়েন্ট আছে যাদের প্রায় 15 বছর জার্নি হয়েছে আমার সাথে। তারা যথেষ্ট কনফিডেন্ট, এবং নতুন কাস্টমারদের একটু অসুবিধা হয় এরকম মার্কেটের ভোলাটিলিটিতে, কিন্তু তাদেরই আরও রিফ্রেশমেন্ট করা যে সঙ্গে আমি আছি, আপনাদের কোনো ভয় নেই। এই ইকুইটি মার্কেটে যদি রিটার্ন বানাতে হয় তাহলে লং টার্মে টিকে থাকতে হয়। তো সেটাই জাস্ট ডিসকাশনের ছিল, সহজ ভাষায় ক্লায়েন্টকে বোঝাবার জন্য। আপনি আপনার ক্লায়েন্টকে মানে কিসের উপরে ইনভেস্ট করতে বলবেন? এসআইপি না মিউচুয়াল ফান্ড না অন্য কিছু? ধরুন, এসআইপি আর মিউচুয়াল ফান্ড আলাদা কোনো জিনিস নয়। মিউচুয়াল ফান্ড মানে মিউচুয়াল ফান্ডেরই পার্ট হচ্ছে এসআইপি, মানে লামসাম বা এসআইপি। আমাদের ক্লায়েন্ট এই সময় যদি ইনভেস্টমেন্ট করতে হয়, যদি হাতে টাকা থাকে, তাহলে অবশ্যই লামসাম ইনভেস্টমেন্ট করা, এবং যারা পুরনো কাস্টমার অলরেডি তো এসআইপি চলছে সেগুলোকে কন্টিনিউ করা। আরও যদি টপ আপ এসআইপি করতে চাই তো এসআইপি করতে, মানে ওয়ান টাইম? হ্যাঁ, এসআইপি প্লাস ওয়ান টাইম দুটোই। আচ্ছা, ক্লায়েন্টের উদ্দেশ্যে কী বলবেন এই পরিস্থিতিতে, যুদ্ধের পরিস্থিতিতে? যুদ্ধ তো অ্যাকচুয়ালি নয়, এটা খণ্ডযুদ্ধ, তো এরকম লেগেই থাকে। আর ইন্ডিয়া এমন জায়গায় আছে, ইন্ডিয়া ইজ এ সেফ হেভেন। মানে আমরা ভারতবাসী হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত যে আমাদের লিডারশিপ যে জায়গায় রেখেছে, মানে কারেন্টলি যে গভর্নমেন্ট আছে, যার ফরেন পলিসি এবং ইকোনমিক পলিসি এত স্ট্রং, আমরা খুব বেনিফিট জায়গায় আছি। তো এখানে যুদ্ধ, এসব খণ্ডযুদ্ধ কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর মার্কেটে ব্যাপক র্যালি আসতে চলেছে, মানে এভরি ডাউনফলের পরে কিন্তু মার্কেটে র্যালি আসে। তো লাস্ট 1.5 বছর 2 বছর, প্রায় 2.25 বছর হয়ে গেল মার্কেট কিন্তু কোনো মুভমেন্ট দেয়নি। তো আমি মনে করছি আগামী 2-3 মাসের মধ্যে মার্কেট ভালো র্যালি আসবে, এবং মার্কেট আরও উপরে যাবে, এবং ইনভেস্টারদের যে মানে যেভাবে ভ্যালুয়েশন কম ছিল তার প্রবলেমও সলভ হবে, আর ইনভেস্টাররাও বড় টাকা বাড়াবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ত্রম্বক নায়ক, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, এবং আমি আই এম অলসো পিএমএস ডিস্ট্রিবিউটার, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসও আমরা করে থাকি। আপনি বিনিয়োগের একটা প্রোগ্রামে এসেছেন আজকে, কেমন লাগলো প্রোগ্রামটা? খুব ভালো লাগলো, কারণ এখন এই যে সিনারিও, মানে এখনকার যে পরিস্থিতি একটা চলছে, নানা রকম উপসাগরীয় যুদ্ধ চলছে, তার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছেন যে পরিস্থিতি যখন আমাদের কাছে খুব ব্যাড নিউজ আছে, সেই ব্যাড নিউজের মধ্যে থেকেও আমরা আমাদের ইনভেস্টমেন্টকে কী করে চালিয়ে রাখতে পারবো এবং নতুন করে ইনভেস্টমেন্ট করবো, সেটার ব্যাপারে ওনারা আমাদেরকে অনেক সাহস জুগিয়েছেন।
কতদিন ধরে আছেন এই ইনভেস্টমেন্টের আমি সঙ্গে? মানে বিনিয়োগের সাথে, তখন তো বিনিয়োগ নাম ছিল না, তখন ত্রয়ম্বকের সাথে আমি 2008 সাল থেকে আছি, মানে একেবারে শুরু থেকে, মানে যখন একেবারে শুরু তখন আমিও জানতাম না, সেই শুরু থেকে আছি। 2008 সাল থেকে আছি, কিন্তু ইনভেস্টমেন্ট শুরু হয় 2009 সাল থেকে। আমি তখন থেকেই ত্রয়ম্বকের সাথে আছি, এনডের সাথে। তো কখনো কোনো ভয় ভীতি বা কিছু কাজ করেছে? না, ভয় তো তখন ছিলই, ছিল না কেন বলবো, তখন তো অনেক ভয় ছিল। তখন তো মার্কেট সম্বন্ধে আমরা জানতামই না কিছু। তখন সবসময় আমাদের কারণ আমি ডিউটিতে অনেক আগে জয়েন করেছি, তখন আমরা ম্যাক্সিমাম সময় এলআইসি করতাম, পরিষ্কার কথাই বলছি, এলআইসি করতাম, ব্যাংক এফডি করতাম, পোস্ট অফিসে কেভিপি করতাম। কিন্তু যখন এখানে এলাম, এখান থেকে যখন আমি জানতে পারলাম যে এসআইপি কী, তখন থেকে কিন্তু আমি পুরো এসআইপির উপরই ধ্যান দিয়েছি। আমি কিন্তু পুরো অনেক মানে আমি পরিষ্কার কথা কী বলবো, মানে আমি এখানে এসে ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স এইটার ডিফারেন্সটা আমি বুঝতে পেরেছি। আপনি এসআইপি ছাড়া আর কোনো ধরনের ইনভেস্ট করেন? হ্যাঁ, এসআইপি ছাড়া ইনভেস্টমেন্ট করি, মানে ওই তো বললাম আমি ডিফারেন্সটা এদের কাছে পরিষ্কার বুঝতে পেরেছি যে ইনভেস্টমেন্ট কী আর ইন্স্যুরেন্স কী, এইটার ডিফারেন্সটা। মানে আগে আমাদের ইনভেস্টমেন্ট শুধু আমরা এলআইসিতেই বেশিরভাগ করতাম, এলআইসির মাধ্যমে। কিন্তু এখানে এসে আমি তো ওই ডিফারেন্সটাই বুঝতে পেরেছি যে ইন্স্যুরেন্স আমার আলাদা, ইন্স্যুরেন্স করবো আমি টার্ম ইন্স্যুরেন্স। আর এখানে ইনভেস্টমেন্ট বলতে বুঝাইনি শুধু মানে মার্কেটের ক্ষেত্রে, মানে যেটা মিউচুয়াল ফান্ড এসআইপি। এখন যুদ্ধের পরিস্থিতি, আপনার কোনো ভীতি আছে না না, কি আরও কোনো ইনভেস্ট? ভীতি নেই আমার, এখন কোনো ভীতি নেই। যা ছিল ভীতি ওই 9, 10, 11 ওই টাইমটা, এবার তারপর থেকে আমার কাছে কোনো ভীতি নেই। মানে আমি প্রত্যেক আমার তো ভীতি নেই। আপনি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে কী বলবেন? আপনি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে ইনভেস্টে হ্যাঁ, একদম একদম, অবশ্যই অবশ্যই। আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছে, শুধু বন্ধু বান্ধব প্লাস আমার কলিগ প্লাস আমার যারা মানে আমি তো একটা সুপারভাইজার র্যাঙ্কে কাজ করি, সেখানে অনেক আমার সাথে থাকে, সব কাজ করে। আমি তাদেরকেও পরামর্শ দিই যে তোমরা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করো এবং সেটা ইনভেস্টমেন্ট করো। আমি কিন্তু কোনো সময় পরামর্শ দিই না যে মানে কোনো নির্দিষ্ট জায়গায় করো। আমি বারবার বলি তোমরা ত্রয়ম্বকে যাও, মানে যে জানে আমার থেকে বেশি তার কাছে যাও, সে তোমাকে কিছু পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী তুমি ইনভেস্টমেন্ট করবে। কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট ইন্স্যুরেন্সকে বেছে নেবে না, এটা আমি বারবার বলি। এত বছর ধরে কাজ করছেন, কেমন কি অভিজ্ঞতা? আমি তো বলছি অভিজ্ঞতা খুবই সুন্দর, যে আমি ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে এইটা ছাড়া অন্য কোনো পথ আছে বলে আমার জানা নেই। আমার মনে হচ্ছে এটাই সঠিক পথ। কখনো আপনার ডাউন হয়নি? না, ডাউন তো আছেই, কিন্তু মানে ভয় আমার লাগেনি কোনো, কারণ আমি সবটাই দেখেছি। আমি 2008 দেখেছি, 2020 দেখেছি, 2015 দেখেছি, প্রত্যেকটাই আমি দেখেছি। আপনার নাম? আমার নাম উৎপল পাল। আজকে আপনি এই ইনভেস্টের এখানে এসছেন, কেমন লাগলো প্রোগ্রামটা আজকে? অবশ্যই যথেষ্ট ডেটাপূর্ণ এবং আমার খুব ভালোই লাগলো। এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা অ্যাটলিস্ট বর্তমানে যা মার্কেট সিচুয়েশন, তাতে আমাদের ফিয়ারটা কাজ করবে না, অনেক বেশি আমরা এর থেকে এনার্জি পাবো এবং নতুন করে আরেকটু ইনভেস্ট করার মতো একটা তুক পাচ্ছি। কতদিন ধরে ইনভেস্ট করছেন আপনি? আমি সিন্স 2010। 2010 থেকে। তো 2010 থেকে আজকে 2026, তাহলে এতদিন ইনভেস্ট করে আপনি অভিজ্ঞতা কীরকম? আমার কাছে তো মনে হয়েছে এটাই এখন আমার কাছে বেস্ট অপশন, মানে রাদার দেন পিপিএফ, রাদার দেন ফিক্সড ডিপোজিট, রাদার দেন পোস্ট অফিস, ব্যাংক এটসেট্রা। আপনি কী কী ধরনের ইনভেস্ট করেন এখানে? আমি মিউচুয়াল ফান্ড অ্যান্ড ডিরেক্ট স্টক দুটোই। আচ্ছা, তো ইনভেস্টের আর বাড়ানোর বা এখন যেমন মার্কেট পড়ে যাচ্ছে, তো আপনি কী চিন্তাভাবনা করছেন এখন? এখন আমি চিন্তাভাবনা করছি, আমার কাছে একটা ভালো অ্যামাউন্ট এসছে কয়েকদিন আগে, সেটাকে আমি চাইছি আইদার স্টক সেটাকে মিউচুয়াল ফান্ডে কিছুটা কনভার্ট করবো। মানে আপনার মধ্যে কোনো ফেয়ার নেই যে মার্কেট পড়ে যাচ্ছে? বা আমি এটাকে এনজয় করছি, আমি চাইছি মার্কেট আরেকটু করলে আমার খুব আরেকটু অ্যাডভান্টেজ পাবো। আচ্ছা, আর বাকি যারা ইনভেস্ট করছে তাদের জন্য আপনি কি বলতে চাইছেন? যারা ইনভেস্ট করতে চাইছে তাদেরকে আমি শুধুমাত্র একা ইনভেস্টার নই, আমি যেদিন থেকে নাগদার ফলোয়ার সিন্স 2010, তখন থেকে আমি চেষ্টা করেছি আমার যত সব কলিগস, আমার ফ্রেন্ডস সার্কেলস, রিলেটিভস সকলকেই ট্র্যাকে আনা, এবং তারা অলরেডি আজকে অনেক বেশি মানে ফ্রুটফুল তাদের যে আমি তাদেরকে বলেছি,
এবং তারা সেটাকে যে অ্যাকসেপ্ট করে তারা সেই পথে আগিয়েছে এবং আজকেও আমার সাথে 3-4টে ফ্রেন্ডস আমার সাথে এসছে। তো তারাও নতুন পথের দিশায় যেতে এবং তারা খুব এনার্জি পেয়েছে যে হ্যাঁ এখন এটাই বেস্ট ওয়ে টু ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ডস অর ইন স্টকস। আপনার নাম এবং আমার নাম সত্যস্মরণ পাল। ধন্যবাদ। নমস্কার, আপনারা বিনিয়োগের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? আমরা বিনিয়োগের সাথে দীর্ঘ 9 বছর ধরে যুক্ত আছি। 2017 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত আমরা বিনিয়োগের সাথে যুক্ত। তো এতদিন যুক্ত থাকার জন্য 9 বছর ধরে আপনারা কীরকম কী অভিজ্ঞতা হয়েছে? আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আমি এতদিন ধরে ওনার সাথে থেকে সঠিক দিশা পেয়েছি এবং সঠিকভাবে আমাদের গাইড করেছেন এবং সবথেকে বড় কথা হলো যে কোনো সময় সেন্সেক্সের ওঠানামার মধ্যেও আমরা কিন্তু সবসময় পজিটিভের মধ্যেই রয়েছি, পজিটিভ ব্যালেন্সের মধ্যে রয়েছি। এর আগে কি অন্য কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন? না, না, আগে উনি প্রথম। আচ্ছা, প্রথম থেকেই বিনিয়োগের সঙ্গে আছেন। থেকে বিনিয়োগ করেছি। আর আপনারা কী ধরনের ইনভেস্টমেন্ট করেন? আমরা ইনভেস্টমেন্ট করি মূলত সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা এসআইপি বলছে, এবং তার সাথে সাথে এসডব্লিউপিও রয়েছে। আচ্ছা, তো কীরকম বুঝছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি যেটা বুঝেছি, প্রথম দিন থেকে আমাদের বিনিয়োগের যে ডিস্ট্রিবিউটর ত্রম্বক নায়ক যে একটা কথা বলেছিল যে বেশি এই মিউচুয়াল ফান্ড বা এই সম্পর্কে বোঝার দরকার নেই। মেন যে ফান্ডটা সেটা হচ্ছে যে এখানে ইনভেস্টেড থাকতে হবে সবসময় এবং পেশেন্স রাখতে হবে। পেশেন্স রেখে এটা লং টার্মে, আমিও যেমন খুব একটা বেশি আমার এই যে ক্লায়েন্ট ডেস্ক বা ইউএফ অ্যাকাউন্ট থাকলেও আমি সেগুলো কিন্তু বেশি দেখি না, তার কারণ আমি লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাসী। ওঠা পড়া তো থাকবেই, যেমন আজকেই আমার কথা ত্রম্বক নায়ক তুলে ধরেছে তার প্রেজেন্টেশন, যে আমি সবসময় বলি মার্কেট যখন নেগেটিভ, এই মুহূর্তে ইরান আমেরিকার যুদ্ধে মার্কেট কিন্তু অনেকটাই নিচে, কিন্তু এখানে আমাদের প্লাস পয়েন্ট হলো যে আমরা অনেক নিচে কিনতে পারছি। সেটা কিন্তু আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস যে মার্কেট আবার উপরে উঠবে এবং আমরা সেক্ষেত্রে অনেক বেশি প্রফিটেবল। মানে আপনার কোনো ভয়ভীতি নেই এর মধ্যে? কোনো রকম কোনো ভয়ভীতি নেই, কারণ আমি জানি, যেমন ত্রম্বক নায়ক একটু অনেক প্রেজেন্টেশনে বললো যে 2027 সালের জুলাই মাসে নিফটি আবার 30,000-এর দোরগোড়ায় পৌঁছাবে। সে বিষয়ে আমি দৃঢ় বিশ্বাস, এবং আমি এও জানি যে সেন্সেক্স আগামী দিনে 2 লাখে পৌঁছে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি সেই লক্ষ্যে অবিচল আছি এবং ইনভেস্টেড রয়েছি এবং থাকবো। এক্ষেত্রে কোনো স্টপেজের কোনো ব্যাপার নেই বা এক্ষেত্রে উইথড্রনেরও কোনো ব্যাপার নেই। প্রতি মাসে ইনভেস্ট করেন নাকি? প্রত্যেক মাসে আমার ইনভেস্টমেন্ট রয়েছে এবং আমি যেটা অ্যানুয়ালি 10% করে আমি চেষ্টা করি যে ওটাকে আবার অ্যানুয়ালি 10% করে বাড়ানোর ইনভেস্টমেন্ট। আপনাদের নাম এবং পরিচয়? কৌশিকী। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। আর এই ধরনের সেমিনার আমরা প্রায়ই করে থাকি মানে বছরে হয়তো 3-4টে করি। তো এবার থেকে আমি ইউটিউবে আমি জানিয়ে দেবো মিনিমাম 1 মাস আগে যে কোন সময় হচ্ছে। তাহলে আপনারা যারা ইন্টারেস্টেড, একজন কমেন্টে লিখেছিলেন আমাকে যে ভিডিওটি পুরো আমাকে সেন্ড করুন। তো দেখুন, পুরো ভিডিও তো সেন্ড করা যায় না, আমি কিছু জাস্ট গ্লিমস আর সামারি করেই আমি দেখালাম। তো এবার থেকে আমি জানিয়ে দেবো যে কোন সময় কখন হচ্ছে, তো আপনারা যোগাযোগ করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।